রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, বাংলার ভোট যুদ্ধ অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দক্ষিণবঙ্গে ভোট মানে এক্সপ্রেস নিউজ, এটা আমরা আজ গত 25 বছর ধরে করে আসছি, এবং যারা এই নির্বাচনের পরিচালনা করেন বা যারা ক্যান্ডিডেট থাকেন বা যারা এই নির্বাচনে কী নাম হচ্ছে অংশগ্রহণ করেন, তাদেরকে আপনাদের কাছে নিয়ে এসে তাদের মতামত আপনাদেরকে জানাতে চাই। এটাই আমরা এতদিন আজ পর্যন্ত করে এসেছি। আজ আমার সঙ্গে এই অনুষ্ঠানে এমন একজন ব্যক্তিত্ব আছে যে কোনো পরিচয়ের মহতাজ নয়। সে 3 বারের বিষ্ণুপুরের সাংসদ, এবং এইবারে যার আন্ডারে 40টা বিধানসভা সিটের সে দায়িত্বে আছে। আমি আমাদের তরফ থেকে, আপনাদের তরফ থেকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি সৌমিত্রদাকে। সৌমিত্রদা, তোমাকে খুব অভিনন্দন এবং স্বাগতম। তুমি তো সবসময় ভোকাল। যাই হোক, তোমার কাছে এটা জানতে চাইছি, অন্যান্য ইলেকশনের সঙ্গে এইবারে পশ্চিমবাংলার ইলেকশনটার তফাৎটা তুমি কিভাবে দেখছো? এইবার পশ্চিমবাংলার ভোটার যদি আপনি হিসাব করে দেন, তাহলে সাইলেন্ট ভোটার। বড় যুদ্ধের আগে একটা শান্ত পরিবেশ তৈরি হয়, বড় যুদ্ধের পরে একটা শান্তর পরিবেশ তৈরি হয়। আমরা যেটা দেখেছিলাম, আপনারা 2009 সাল, যেখানে দেখেছিলাম যে ভোটের আগে মানুষ চুপচাপ, কংগ্রেস তৃণমূল জোট হলো, মিডিয়ায় দেখাচ্ছিল। 2006 সালে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় 29টা বিধায়ক পেয়েছিলেন। তারপরে পার্থদা আবার অন্য জায়গা থেকে দাঁড়িয়ে আবার একটা উপনির্বাচনে কংগ্রেসের একটা সিট ছেড়ে দিয়ে উপনির্বাচনে জিতিয়ে বিরোধী দলনেতা পার্থ চ্যাটার্জি হয়েছিল। তখন মানুষ ভাবেনি যে পশ্চিমবাংলায় পরিবর্তন হতে পারে। কিন্তু একটা কথা হচ্ছে, তখন যে ঘটনা ঘটেছিল সিঙ্গুর, নন্দীগ্রাম, তখন জনগণ কিন্তু চুপ হয়ে গেছিল এবং সাইলেন্ট হয়ে গেছিল। 2008-এ আমরা দেখেছিলাম রোড অবরোধ, জিটি রোড, আমাদের এলাকার মানুষরা সব সাইলেন্ট হয়ে গেল। তারপর সাইলেন্ট হওয়ার পরে আপনি যদি সেই সময় হিসাব দেখেন, তো সেই সময় এই এলাকাতে বামফ্রন্ট, বিশেষ করে বর্ধমান, বামফ্রন্ট ছাড়া কেউ কিছু ভাবতে পারত না, দুর্গ ছিল। সেখানে কিন্তু আপনারা যদি হিসাব করেন, সেই সময় তৃণমূল কংগ্রেসের সংগঠন বলতে গুটি কয়েকটা নেতা, কংগ্রেসের নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল, তাদের নেতা ছিল। মানুষ কিন্তু তাদের দুয়ার ধরে ভোট দিল, কংগ্রেস তৃণমূল জোট হলো, আর মানুষ যাতে নিজের ভোটটা নিজে দিতে পারে সেই ব্যবস্থাটা কংগ্রেস, কেন্দ্রীয় সরকার সেই সময় করে দিল। ঠিক, মানুষ নিজের ভোট নিজে দিলেন। দেওয়ার পর আমরা কি দেখলাম, 27টা সাংসদ টোটাল, মানে এসইউসিআই নিয়ে, সেবারই প্রথমবার একটা জিতেছিল ওদের, এবং কংগ্রেস জিতেছিল 7টা, সব মিলে আপনার 27টা সিট আমরা পেলাম। 15টা চলে এলো সিপিএম। 2011-তেও দেখুন, 2011-তে ব্রিগেডে প্রচুর লোক ছিল সিপিএমের, একদম মনে আছে সেই দিনগুলো? তো প্রচুর লোক ছিল, কিন্তু দেখলাম কি ঠিক সময় মানুষ ভোট দিল। তৃণমূল কংগ্রেসের সংগঠনে আমি নিজে একজন প্রার্থী ছিলাম কতুলপুরের। সেখানে সত্যি কথা বলতে সেই সময়কার নিমাই ঘোষবাবুরা ছিলেন, স্বপন কুলরা ছিলেন। তো সেই সময় আমি 70 থেকে 80 লোক, গোটা বিধানসভায় 70 থেকে 80 জন পেয়েছি। ওই 70 জন থেকে 80 জন প্রতিদিন আমার সঙ্গে প্রচারে যেতেন। ভোটে নির্ঘণ্ট হলো, ভোটে নমিনেশন করলাম, করতে করতে 12-13 দিনের মাথায়, নমিনেশন করার 12-13 দিনের মাথায় দেখলাম যে আমার সঙ্গে 1000 মানুষ হাঁটছেন প্রচারে, আর সিপিএমের প্রচারে কোনো লোক বেরোলো না। আচ্ছা, এবং দেখলাম টেরিফিক চেঞ্জ হলো পশ্চিমবাংলায়। আমরা যারা বিধায়কে দাঁড়িয়েছিলাম সবাই বিধায়ক জিতলাম। আমরা অনেক বুথে এজেন্ট দিতে পারিনি, তা সত্ত্বেও গোঘাটের মতো সিট জিতলাম। আমরা জিতেছিলাম পূর্বস্থলী, উত্তরের মতো সিট আমরা জিতেছিলাম
বর্ধমানের মতো সিট যেখানে কেউ কোনোদিন ভাবতে পারেনি নিরুপম সেনের মতো মানুষ হেরে যায়, সেখানে এটা কিন্তু কেউ ভাবতে পারেনি, মানে কল্পনাই করতে পারেনি, কিন্তু সেখানে বুদ্ধদেব ভট্টাচার্য হলো। আমার কথা হচ্ছে এইবার একটা যুদ্ধ হয়ে গেছে, কি জানেন, পশ্চিম বাংলায় একটা ন্যারেটিভ তৈরি হয়েছে, তুমি পশ্চিম বাংলায় থাকবে কি থাকবে না, পশ্চিম বাংলায় যদি থাকতে চাও, পশ্চিম বাংলায় যদি ডেভেলপমেন্ট করতে চাও, পশ্চিম বাংলায় যদি সনাতনী ধর্ম বাঁচিয়ে রাখতে চাও, তাহলে তোমায় বিজেপির সঙ্গে আসতে হবে। আর তুমি যদি পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশে পরিণত করতে চাও, তুমি যদি শুধুমাত্র ডোনেশনের উপরে বাঁচতে চাও, তুমি যদি দুর্নীতিকে সাপোর্ট করতে চাও, তাহলে তোমায় তৃণমূল কংগ্রেস করতে হবে। এইখানেই প্রশ্ন হচ্ছে যে তুমি যে সময়কার কথা বলছো, ওই 8-9 তখন নন্দীগ্রাম এবং ধরো তোমার সিঙ্গুরের যে আন্দোলন হয়েছিল, তখন ভোটের ইস্যুসগুলো কি ছিল, যে কৃষি জমি, তারপরে হচ্ছে চাকরি বাকরি, ইনভেস্টমেন্ট, তোমার কি নাম হচ্ছে যে মানে যে ন্যারেটিভগুলো সেট করা হয়েছিল, যে জমি অধিগ্রহণ একটা মুদ্রা ছিল, শিল্প একটা মুদ্রা ছিল, কাজের সংশোধন একটা মুদ্রা ছিল। আজকে ইস্যুগুলো কি হচ্ছে, আজকে বাবরি মসজিদ কিভাবে হবে, তোমরা বলছো লক্ষ্মী ভাণ্ডার ঠিক আছে কিন্তু আমরা ওটা 3000 করে দেব, এবং তোমরা বাড়ি বাড়িতে গিয়ে বলছো যে এটা যদি বাংলাদেশ বানাতে না চাও, মানে টোটাল ধর্মীয় ব্যাপারে নিয়ে একটা বাংলা তো অন্যান্য স্টেট থেকে আলাদা। একটু আপনারা একটু ভুল ভাবছেন, আমাদের এজেন্ডা হচ্ছে পরিযায়ী শ্রমিক। তোমার এজেন্ডাগুলো একটু পরিষ্কার করো। আমাদের এজেন্ডা বিজেপির এজেন্ডা, আমাদের বিজেপির এজেন্ডা হচ্ছে পরিযায়ী শ্রমিক। আমরা পরিযায়ী শ্রমিক, কোনো ঘরের ছেলে মেয়েকে আমরা বাইরে কাজ করতে পাঠাবো না, আমরা এখানে ইন্ডাস্ট্রি আনবো। পরিযায়ী শ্রমিক কাউকে হতে হবে না, পরিযায়ী অফিসার হও, যেটা বাংলার গৌরব ছিল 60-এর দশকে, 50-এর দশকে, তার আগে বাঙালি অফিসার ছিল, বাঙালি অফিসার যাও, কিন্তু শ্রমিক হয়ে যেতে হবে না। শ্রমিক হতে গেলে নিজের এলাকাতে ইন্ডাস্ট্রি তৈরি করো। আমাদের এজেন্ডা হচ্ছে ইন্ডাস্ট্রি তৈরি করা, তাই আমরা দুর্গাপুরে ইন্ডাস্ট্রিয়াল হাব নিয়ে এসেছি। ইন্ডাস্ট্রিয়াল হাব কথাটা অনেক বড় ব্যাপার, কারণ আমরা পরবর্তীকালে এসিজেট করতে পারি, আমরা পরবর্তীকালে অনেক বড় জায়গায় করতে পারি, আইটি হাব করতে পারি। দুর্গাপুর আমাদের শিল্পের শহর, তো ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হয়েছে। আজকে আমাদের এজেন্ডা হচ্ছে, আমরা নিশ্চিতভাবে আমরা সনাতনী ধর্মে বিশ্বাসী, আমরা বাবরি মসজিদের বিরুদ্ধে, আমরা রাম মন্দিরের পক্ষে। আমরা নিশ্চিতভাবে বাংলাদেশের যে কালচার, বাবাকে আব্বা, আমরা মাকে মা বলে ডাকবো, সেখানে বই লেখা থাকবে বাংলাদেশি ভাষা। তোমার যে কথাটা আছে না, এইটাই হচ্ছে যে আগে রাখ ঢাক রেখে রেখে বলতে তোমরা এখন পুরো একদম কার্ডটা খেলতে শুরু করে বাংলাদেশি কালচার। এটা কি বাংলা মানে অ্যাকসেপ্ট করবে? না না, না হলে আপনার 40% ভোট পাবো কেন? আমরা গুজরাটে আমাদের ছেলে মেয়েদেরকে কাজে পাঠাচ্ছি, তার বাবা মারা অনেকে বলছেন আমি খুব ভালো আছি। কি ভালো আছেন? না, আমার ছেলেটা ভালো চাকরি পেয়েছে। কোথায় গেছে? একটা মিষ্টি খাওয়া দিচ্ছে, আমার এখানে আসছেন, বলছি মিষ্টি ভাই আমার ছেলে চাকরি পেয়ে যাওয়ার কোনো চিন্তা নেই, আইটি হবে চাকরি পেয়ে যাবে। কোথায় ঘুরছেন? বলছে ব্যাঙ্গালোরে পেয়েছে। আবার তারপর দেখলাম 5 দিন পরে আমার কাকু ফোন করে বলছে ভাইবো তুই কিন্তু ওই অগ্রহায়ণ মাসের 17 তারিখটা ফাঁকা রাখিস। আনলো কেন গো? বলছে শোন, বোনের ঠিক বিয়েটা ঠিক হয়ে গেল বুঝলি, তোর ওখানে থাকে। আনলো তোর ওখানে থাকে মানে একই পাড়ায় বাড়ি, বলছি তোর ওখানে থাকে মানে, বলছি তোর ওই দিল্লির নয়ডাতে চাকরি পেয়েছে জামাই, নয়ডাতে ভালো কোম্পানি পেয়েছে, তো তার আগে করে। মানুষের যে বাংলায় চাকরি পেতে পারে, বাংলায় ভালো জায়গায় চাকরি হতে পারে, এই কনসেপ্টটা ভুলে গেছে। আমরা এই এজেন্ডা যে বাংলায় আমরা ইন্ডাস্ট্রি তৈরি করব। আমাদের সবসময় বাঁকুড়া জেলার মানুষ বা বীরভূম জেলার মানুষ সবসময় একটা দুর্গাপুর আসতো এই কারণেই, দুর্গাপুর ডিএসপিতে চাকরি করব, দুর্গাপুর আপনার এসপিতে চাকরি করব, ইসিএলে চাকরি করব, এই একটা ভাবনা ছিল। আমার কথা হচ্ছে বিজেপি এসে আমরা একটাই করব, আমরা ইন্ডাস্ট্রি তৈরি করব বর্ধমান জেলা জুড়ে, বীরভূম জেলা জুড়ে। কাটোয়া নিয়ে আমরা কৃষিজ জায়গায় কৃষিজ শিল্প, আর খনিজ জায়গায় খনিজ শিল্প। আমার দামোদর রয়েছে এত বড় জল, আমার জমি রয়েছে, আমার এখানের মানুষ রয়েছে, আমি কেন আমরা তো শিল্প করিডোর বলেছিল তো, যে সিঙ্গুর থেকে তোমার অ্যাটলিস্ট রঘুনাথপুর পর্যন্ত শিল্প করিডোর হবে, তার মধ্যে মেজিয়াও তো ছিল। তো আজকে তো এই করিডোরের প্রকল্পটা তো থমকে গেছে, কারণ হচ্ছে 2-4টে স্পঞ্জ আয়রন ছাড়া নতুন কি লোক নিয়ে এসেছে। দেখুন, এটা ছিল বুদ্ধদেব ভট্টাচার্য। হ্যাঁ, আমার পরিষ্কার করে বলতে পারে, এটা ছিল বুদ্ধদেব ভট্টাচার্য। যখন সিপিএম এর প্রচুরভাবে জমি দুর্নীতি, প্রচুরভাবে ছেলেরা কাজ পাচ্ছে না, তখন বুদ্ধদেব ভট্টাচার্য ভাবলেন যে এইবার অন্তত মানুষের জন্য কিছু কাজ করা যাক। আমি
একটু সিঙ্গুর ইন্ডাস্ট্রি করি, আমি একটু রঘুনাথপুরে ইন্ডাস্ট্রি করি, আমি একটু আমাদের গঙ্গা জলঘাটি যে জিবিডিএ একটা গঙ্গা জলঘাটি বড়জোড়া ডেভেলপমেন্ট অথরিটি করি, এইসব করে একটা চিন্তাভাবনা করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো শিল্পের পক্ষে ছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে ডেস্ট্রয়ের পক্ষে। উনি জীবনে ডেস্ট্রয় করেছেন আর বিক্ষোভ দেখিয়েছেন। ওনার জীবনের সবচেয়ে ভালো হচ্ছে উনি জীবনের ডেস্ট্রয়ার, উনি ইন্ডাস্ট্রিয়ার নয়, উনি ডেস্ট্রয়ার। উনি যেখানে গেছেন সেই জায়গাটা ভেঙে দিয়েছেন। না কল্যাণী করেছেন, না দুর্গাপুর করেছেন। বিধানচন্দ্র রায়ের আমরা দেখেছি, দুর্গাপুর দেখেছি আমরা, তুমি তো কল্যাণী দেখেছি। ওনারই মন্ত্রে দীক্ষিত ছিলে। দেখুন আপনাকে একটা কথা বলি, পশ্চিম বাংলায় না মানুষ দেখে চেঞ্জ হয়। পশ্চিম বাংলা আজকে নরেন্দ্র মোদীজি ভারতবর্ষকে একটা দিশা দেখিয়েছেন। কি দিশা দেখিয়েছেন? যে গুজরাট অনেক পিছিয়ে ছিল, গুজরাট ইন্ডাস্ট্রি করে আজ দেখিয়ে দিয়েছে। গুজরাট আজকে বন্দর, গুজরাট আজ ইন্ডাস্ট্রি করে চিফ মিনিস্টার থাকাকালীন মোদীজি দেখিয়ে দিয়েছেন আমি ভারতবর্ষকে নতুন দিশা দেখাতে পারবো। এবং সত্যি অদ্ভুত, আজকে এত বড় যুদ্ধ চলছে সেখানেও ভারত সরকার নিশ্চিন্তে বলতে পারছে যে আমি 10 টাকা শুল্ক কম করলাম, পাবলিকের উপরে কোনো বোঝা না পড়ে। এবং প্রত্যেক জায়গায় ওনার চিন্তা ভাবনা হচ্ছে ইন্ডাস্ট্রি তৈরি করো, যুব সমাজকে কাজে দাও, যুব সমাজের কাজে লাগুক, যুব সমাজ বিজনেস করুক, যুব সমাজ এগিয়ে আসুক। এই যে ভাবনাটা, এটা একমাত্র নরেন্দ্র মোদীজি। কারণ আমি সত্যি বলছি, আমি মোদীজির সঙ্গে 2014 সালে লোকসভায় থাকার পর যেভাবে ওনার বক্তৃতা, ওনার কার্যকলাপ আমি দেখলাম, তৃণমূল কংগ্রেসের ডেস্ট্রয়ার মমতা বন্দ্যোপাধ্যায় ডেস্ট্রয়ার, তিনি ধ্বংসকারী, বিক্ষোভকারী নেতা। সেখানে থাকলে আমার এলাকার কোনো কাজ হবে না। এবং আমি দেখুন ওটা করার পর আজকে মোশাগ্রাম জয়েনিং করলাম, আজকে বিষ্ণুপুর তারকেশ্বরের জন্য টাকা আনতে পারলাম, বোধহয় দুর্গাপুরের সঙ্গেও কানেক্ট করার, এবং বেলাতর দুর্গাপুরে 70 লক্ষ টাকা আপনার ডিপিআর তৈরি করার জন্য অলরেডি স্যাংশন এবং অলরেডি সমীক্ষা চলছে। আচ্ছা। এটা দেখুন, সমীক্ষা ছাড়া একটা পাথর বসিয়ে দিলাম, যেটা কোনোদিন হবে না, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। 3000-এর উপরে প্রকল্প ঘোষণা করেছিলেন, কাজে হয়েছে মাত্র 50টা। একটা ইস্যু তোমাদের হচ্ছে শিল্পায়ন, একদম। অথবা মানে এই যে পরিযায়ী শ্রমিককে আটকানো, বাংলার মধ্যে রোজগার জোগাড় এটা করা, তো বড় কথা। নেক্সট মানে এজেন্ডা কি আছে? নেক্সট হচ্ছে আমরা দেখুন, আমরা যেভাবে মহিলাদের উপর ধর্ষিত হচ্ছে, আজকে কামদুনির টুম্পা কয়লা আমাদের বিজেপিতে এলেন। তিনি কিন্তু বিজেপি সমর্থক ছিলেন না, তিনি একজন গ্রাম্য মহিলা লড়াকু মানসিকতা তৈরি ছিল যে আমাদের মেয়ের উপরে অত্যাচার হচ্ছে, তৃণমূলের নেতারা ধর্ষণ করছে, এটা কোনো কাজ হচ্ছে না, কোনো রকমভাবে তৃণমূল সরকার এদেরকে বাঁচানোর চেষ্টা করছে। আজকে শাহজাহান যেভাবে আপনার ঘটনা ঘটেছে, সেই শাহজাহানকে বিরুদ্ধে লড়তে হলে আমাদের এজেন্ডা হচ্ছে পরিষ্কার, নিরপেক্ষ সরকার। নিরপেক্ষ সরকার মানে মিনস যারা দোষী তাদেরকে না, কিন্তু ওরা তো পাল্টাটা বলছে, হসরত বলছে, আপনাকে- উন্নাও বলছে, আপনাকে একটা কথা ওরা বলছে গুজরাতে দাঙ্গাতে বিলকিস আপনাকে একটা বানুর যারা রেপিস্ট ছিল তাদেরকে কোর্ট থেকে তোমরা ছাড়ালে। কথা বলি, এটা পরিকল্পিত গল্প ছিল লেফটিস্টের, মার্ক্সবাদীদের একটা পরিকল্পিত গল্প ছিল ওটা। সুপ্রিম কোর্ট তার রায়ও দিয়েছেন। আর এটা ঘটেছে 1998 সাল 2001 সালে, আর আজকে হচ্ছে 2026। এক সময়তে মাটি কাটা হতো কোদাল গাঁইতি দিয়ে, আজকে প্রোক্লেন মেশিন দিয়ে মাটি কাটা হয়। একদম। আমরা কি পেছন দিকে পিছিয়ে যাব না সামনের দিকে এগিয়ে যাব? আজকের বিজেপি উত্তরপ্রদেশে আজকে এত ইন্ডাস্ট্রি শুরু হয়ে গেছে। আরে, আসাম আসাম একদম এটা পিছিয়ে পড়ার রাজ্য, আসাম পিছিয়ে পড়া, যে আসামে কেউ দেখতে যেত না, আজকে আসামের সঙ্গে কাজ খুঁজতে যাচ্ছে। একটা অসমীয়াকে দেখান তো যে পশ্চিমবাংলায় এসে পরে হোটেলে কাজ করছে। কিন্তু বাংলার ছেলেরা, আমার দুর্গাপুরের ছেলেরা, আমাদের বর্ধমানের ছেলেরা, বাঁকুড়ার ছেলেরা আজকে অন্য অন্য জায়গায় হোটেলে কাজ করতে যাচ্ছে। কেন? হোটেলে, তারপরে হচ্ছে গয়না শিল্পে বলুন, ওদের কারিগরি আছে। আমাদের বাঙালিকে চেতনা জাগতে হবে। পশ্চিম বাংলাদেশ আমাদের তৃতীয় এজেন্ডা হচ্ছে, আমরা বাংলাদেশ বানাতে দেব না, সনাতনের। আমরা সনাতনের পক্ষে। আচ্ছা, আমরা পরিষ্কারভাবে সনাতন মিন্স, যেমন ধরুন গুজরাটে মুসলিমরা আছে, মুসলিমদের ওখানকার পার ক্যাপিটা রোজগার আজকের ডেটে দাঁড়িয়ে 70,000। আজকে পশ্চিমবাংলায় মুসলিমদের পার ক্যাপিটা রোজগার হচ্ছে 1,500 টাকা মাত্র একজন পরিবার রোজগার পাচ্ছে, সেখানে গুজরাটে রোজগার করছে 70,000 একজন মুসলিম পরিবার। কেন করছে? তারা তো বুঝে গেছে যে গুজরাটে যদি থাকতে হবে তাহলে তোমাদের পলিসি মানতে হবে, এবং ওরা আজকে ডেটে ওই উন্নয়ন যজ্ঞে সামিল হয়ে গেছে। দেখুন, উন্নয়নে সামিল হয়ে তো বড় কাজ। আজকে আপনার কাছে
ছেলে মেয়েরা এখানে ড্রাইভাররা বেতন পায় 4,000 টাকা, আর ওখানে ড্রাইভাররা বেতন পাচ্ছে 40,000 টাকা, তার সঙ্গে থাকা খাওয়া সমস্ত অ্যারেঞ্জমেন্ট। আমাদের ছেলেরাই যাচ্ছে, এখানকার ছেলেরা, তাদের কাছে শুনছে, ওখানে গিয়ে জিজ্ঞেস করি। আজকে আমরা পরিষ্কার বলছি তো, আমরা সনাতনীদের পক্ষে, যারা রাষ্ট্রীয় সনাতনী, যারা রাষ্ট্রীয় মুসলিমরাও, আমার যারা রাষ্ট্রীয়কে ভালোবাসে, যারা দেশকে ভালোবাসে, আমরা তার পক্ষে। আমরা কোনো মতেই জঙ্গিদেরকে সাপোর্ট করব না, আমরা কোনো মতেই বাংলাদেশি কালচার আমরা এখানে আনতে যাব না। বাংলাদেশের ভালো কালচার আমরা নিতেই পারি, কিন্তু বোম বাঁধার একটা শিল্প, বীরভূম একটা বোম বাঁধার, রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখবো না, বীরভূম শুনতে আমরা শুনবো যে বীরভূমে বোম বাঁধা হয়, পুলিশকে বোম দিয়ে মারা হয়, আমরা এটাই শুনবো যে বীরভূমে আপনার অত্যাচার মানে গুলি চালানো হয়। আমরা পশ্চিমবাংলাকে শুধু এটাই দেখবো যে আমাদের পরিচিতি কি, পশ্চিমবাংলায় বিক্ষোভ হচ্ছে কেন, না পশ্চিমবাংলার রাস্তা অবরোধ কেন, না ওখানে গুলি করে একজনকে মেরে দিয়ে চলে হলো, কী খবর? আমরা এটা তো কোনোদিন দেখি না যে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের জন্য ইন্ডাস্ট্রিতে গিয়ে, কারখানার গেটে গিয়ে বলে ধর্না নয়, কারখানায় গিয়ে ফিতে কেটে বলছেন এখানে 4,000 কোটি টাকা আমরা প্রজেক্ট করে দেবো, যেটা কিন্তু আজকে মোদিজি করে দেখাচ্ছেন গোটা ভারতবর্ষে, যেটা বিজেপি সরকার করে দেখাচ্ছে রাজ্যগুলো। আজকে উড়িষ্যা আপনার 97,000 কোটি টাকা কলকাতা থেকে, কলকাতার ব্যবসায়ীরা নিয়ে চলে গেলেন উড়িষ্যাতে ইনভেস্ট করতে। আর পশ্চিমবাংলা সরকার, আমি তোমাদের ভাতা দিয়ে সব কিছু করে দেবো, ভাতার দরকার আছে কিন্তু কখনোই অপরিহার্য নয়, ভাতা দরকার আছে সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু তার সব কিছু স্বপ্নকে শেষ করে নয়। তার মানে তোমরা চতুর্থ হচ্ছে তোমাদের এই ভাতা কালচার, খয়রাত কালচারটা বন্ধ হবে। ভাতা কালচার বন্ধ করব না আমরা, দেখুন এটা কথাও বলিনি ভাতা কালচার বন্ধ করব, আমরা বলছি লাখপতি দিদি তৈরি করব। আমাদের মধ্যপ্রদেশে আমাদের সরকার, বিজেপি সরকার, ওখানে প্রত্যেকটা মহিলাদের জন্য লাখপতি দিদি তৈরি করেছে। আমরা লাখপতি দিদি তৈরি করতে চাই। আমরা চাই সেলফ হেল্প গ্রুপের মেয়েরা তারা নিজস্ব পণ্য যে বিক্রি করছে সেটা আমরা কোপারেটিভের মাধ্যমে, আমরা সমবায়ের মাধ্যমে সেটা বিদেশ, সেটা আমরা গোটা দেশে বিক্রি করতে চাই। আমরা লাখপতি দিদি তৈরি করতে চাই, যে ঘরে বসে কাজ করুন কিন্তু রোজগার করুন লাখ টাকা। আমরা স্বপ্ন দেখাতে চাই, স্বপ্নকে সাকার করতে চাই। তাই আমরা বলেছি যে তোমরা 1,500 টাকা দিচ্ছ, আমাদের শ্রমিকদা, শুভেন্দুদা বলেছেন যে আমরাও তোমাদের 3,000 টাকা সাপোর্টিংয়ের জন্য দেবো, কিন্তু আমরা বন্ধ করব এটা কথাও বলিনি, আমাদের ওটা কোনো এজেন্ডাই নেই। আমরা মহিলাদের জন্য সবুজ সাথী সাইকেল না, আমরা চাই যে আমরা তাদের পরিবার এইভাবে দাঁড়িয়ে যাক, যেটা দিল্লিতে দেখছি সবাই রোজগার করছে, সবাই নিজের পায়ে দাঁড়াক, আমরা এটা চাই। লাখপতি দিদি। আর কোনো এজেন্ডা? আমরা মানুষকে ভালো রাখতে চাই সর্বোপরি। দক্ষিণবঙ্গে যে তুমি দায়িত্বটা পেয়েছো, এই 5টা জেলার মধ্যে তুমি কি কি সমস্যা দেখছো এখন, আর কিভাবে সমাধান তোমার আমার খুব মজা, যদি আসে তাহলে কিভাবে করবে? দেখুন আমার খুব মজা লেগেছে এই কারণেই, আমি দুর্গাপুর পূর্ব পশ্চিম নিয়ে আমি আশাবাদী। আচ্ছা, এটা নিয়ে আমার কোনো রকম দ্বিধাগ্রস্ত নেই। মানে কেন, মানে কারণটা? কারণ এখানে ভোটাররা যারা আছেন, এখানে ভোটার হচ্ছে পশ্চিম বাংলায় যে 10টা বিধানসভা শিক্ষিত মানুষ থাকেন, তার মধ্যে দুর্গাপুর পূর্ব পশ্চিম দুটো। পশ্চিমবঙ্গে যে 10টা বিধানসভা আছে শিক্ষিত ভোটারের জায়গা, সেখানে মধ্যে কিন্তু একটা দুর্গাপুর পূর্ব পশ্চিম আছে। না, আমি জানতে চাইছি যে তৃণমূলের বিরুদ্ধে কি যাবে আর তোমাদের পক্ষে কেন লোকে ভোট দেবে? তৃণমূল তো কিন্তু আর দল নেই, তৃণমূল কংগ্রেস আজকে দল নেই। তৃণমূল কংগ্রেস হচ্ছে পুরোপুরি ব্যবসায়ীদের কাছে বিক্রি হয়ে গেছে। যেমন ধরুন আইপ্যাক কথা মতো কাজ হয়, এক সময় থাকতো তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির পাশে দেখতাম মুকুল রায়, শুভেন্দু অধিকারী, পার্থ চ্যাটার্জি দেখতাম, শুভেন্দু বক্সি দেখতাম, আরো নেতৃত্বকে দেখতাম, বা অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখতাম। এখন শুধু দেখছি মমতা দিদি পিসি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো, আর তার পাশে আইপ্যাক, আর তার পাশে জেলায় জেলায় যারা লোভী, যারা সিপিএম এর গুড় খেয়েছে, যারা একদম পাক্কা বলছি যারা পয়সা ছাড়া মানুষের সেবা করা তো দূরের কথা, যারা কোনো দুর্গাপূজার কোনো অনুষ্ঠান করলে যেখানে 30 লক্ষ টাকা খরচা হবে সেটা 3 কোটি টাকা চাঁদা তুলে, সেই সমস্ত ব্যবসায়ীরা এখন তৃণমূল কংগ্রেসের জেলার নেতা। না, আমি একটা কথা জানতে চাইছি, তোমাকে কি ব্যবসায়ীদের রাজনীতিতে আসার কোনো বারণ আছে? না,
হ্যাঁ ব্যবসাটা মানে তুমি একটা নিরীহ লোকের না, নামে না, 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 আমি আপনাকে- সেদিনকে না, না। এমন একটা অভিযোগ করলে যে তাকে বলে দিতে হলো যে যারা বলছে তারা নিজেরাই বিব্রতি বোধ আমি করবে। আপনাকে বলছি, মানে কি আমি আপনাকে বলছি, হ্যাঁ ব্যবসায়ীদেরকে হ্যাঁ বিজেপি রেসপেক্ট করে, হ্যাঁ কারণ বিজনেসম্যান ছাড়া হ্যাঁ। ডেভেলপমেন্ট ব্যবসায়ীদের পার্টি তো তোমাদের বলা হতো আগে। এখন তো আমি বলছি নাকি ব্যবসায়ীরা যারা ডেভেলপমেন্ট করে, আর মশাই কবি দত্ত দুর্গাপুরেও একটা লোভী ব্যবসায়ী, আমি আবার বলছি নাকি একটা লোভী ব্যবসায়ী দাদা, ওনার পূর্বপুরুষ পুলিশে চাকরি করতেন, সেই সমস্ত টাকা তোলাবাজি করে তিনি ছিলেন একজন ডাক মাস্টার, সেই ডাক মাস্টারের সমস্ত টাকা রোজগার করে হোটেল বানিয়েছেন, ভালো কথা, আমিও গেছি হোটেলে, পয়সা দিয়ে যায়। সৌমিত্রখার একটা বড় মান দেখো ও কিন্তু বলেছে আমি বলি যে নাকি, আবার তোমার সঙ্গে দেখা হলে যেন সৌমিত্র খানের তোমার সঙ্গে শুনুন, মাথাটা হেড যেন আমি না আবার হয়ে বলছি যায়। নাকি, হ্যাঁ পিয়ারলেসের ঋণে যায়, কলকাতায় যে কোনো হোটেলে যায়, সৌমিত্রকে একটা ব্যক্তি গলাটা উঁচু টোকার বড় বলে পয়সা দিই থাকি, সে তো একদম একদম পয়সা বলছি। এটা তো কোনো ব্যাপার কারো কাছে এক কাপ চাও খাই না, কোনো ব্যবসায়ীদের কাছে। ব্যবসাটা যদি কেউ হেল্প করতে চায়, আমি বলি ভাই হেল্প করে দাও, আমার কাছে আসার দরকার নেই, তুমি হেল্প করে দাও পার্টিকে। কিন্তু কবি দত্ত করছে, কবি দত্ত কে হয়, কে কবি দত্ত? এখানে তো অনিন্দিতা মুখার্জি হতে পারতো, এখানে দাসু হতে পারতো, এখানে তৃণমূলের বিশ্বনাথ পাড়িয়াল হতে পারতো, এখানে আপনার আরো যারা তৃণমূলে প্রবাদা হতে পারতেন। একটা চিটিং ভাই ব্যবসায়ী মশাই নিয়ে চলে আসছে তৃণমূল কংগ্রেস, সোজা কথা বলছো না। এখানে ব্যানার্জি তো বলছেন আমি 294টা সিটেই আমি আছি। আপনাকে বলছি এখানে একটা ব্যবসায়ী আছে যেটা হচ্ছে মেডিকেল কলেজ আছে, আর একটা ব্যবসা হচ্ছে কবি দত্ত, যারা পুরোপুরি এখানে পুলিশটা কন্ট্রোল করে, এখানকার অ্যাডিশনাল কমিশনার। আর এখানকার অ্যাডিশনাল কমিশনার কি সব নাম, আমি তো কমপ্লেন পাঠাবো, আমি 2-3 দিন ওয়েট করছি যে মারাত্মক কমপ্লেন করবো, কারণ এখানে অ্যাডিশনাল কমিশনার যারা এবং এখানে কিছু থানেদার যারা ভাবছে যে কবি দত্ত জিতে যাবে, সরকারে চলে আসবে, আমি সেগুলো ভেবে থাকুন। কবি দত্তর কিছু নেই, আমি বারবার বলছি, কয়েকটা কার্টুন লাগিয়েছে ছবি আমি দেখলাম। রাজনৈতিক জীবনে আমার দেখা তৃণমূল কংগ্রেসের সবচেয়ে লজ্জাজনক অবস্থা। আমি জানি না তৃণমূল কংগ্রেসের কর্মীরা কি করে এই লোকটার জন্য ভোট করবে। এই লোকটা শুধু কাট আউট লাগিয়েছে, নিজের একটা জিন্সের প্যান্ট আর জেঙ্গি পরে, যে আমি দেখাচ্ছে তোমরা তৃণমূল কাবি না, ব্যাপারটা না, আমাকে দেখে ভোট দাও। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও রাখেনি, ভয়ঙ্কর লজ্জা। যে প্রার্থী হয়েছে সে মমতা ব্যানার্জিকে ইগনোর করে সে বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে ব্যবসা করেছিল, সে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকে এখন ব্যবসাটা বলেছে। ওর ইচ্ছা হচ্ছে, আপনাকে পয়সা বলছি, এখানে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, ইসিএলের যে সমস্ত কয়লা আছে, সেই কয়লা 2 নম্বরের টাকা এখানে, এটা হচ্ছে স্টক ইয়ার্ড। আমি বলি কবি দত্ত নামটা আমি বলছি না, বারবার বলে আর কি হবে। এই যে ব্যবসায়ীটাকে দাঁড় করেছে, এই হচ্ছে একটা স্টক ইয়ার্ড। দেখুন আমরা অনেক সময় বলি না যে ডিলার, সাব ডিলার, ডিস্ট্রিবিউটার, এই হচ্ছে এখানকার একটা স্টক ডিলার। এই স্টক ডিলার হচ্ছে এখানে যে কালেকশন হবে, সেই কালেকশন ওনার হোটেলে থাকবে, এখান থেকে হোটেলে থেকে বাই পুলিশের কিছু মারফত, এই যে পুলিশ অফিসাররা যারা ওকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন, জিতিয়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি বলে রাখো সেগুড়ে বালে রাখুন, সেগুড়ে বালি, ওই যে স্কট করে টাকার ব্যাগগুলো কলকাতায় নিয়ে যাওয়া, আর এখান থেকে কিছু টাকা একটা ব্যবসায়ের মাধ্যমে আগে এখন দুবাই রুট ছিল, দুবাই রুটটা ভেঙে গিয়ে সিঙ্গাপুরের রুটে পয়সাটা পাঠানো। এটা বেশি হচ্ছে না? আমি সৌমিত্রকা চ্যালেঞ্জ নিয়ে বলছি, সৌমিত্রকা চ্যালেঞ্জ নিয়ে কথা বলে, আমার উদ্যোগ ওইসব কেস টেস ভয় না। আমি আপনাকে বলছি, কারণ আমি তৃণমূল কংগ্রেসটা করেছি। সৌমিত্র খাঁ গোলা উঁচু করে কথা বলে না, বাস্তবিক সাথে বলছি, এটা হচ্ছে স্টক ইয়ার্ড, এখান থেকে টাকাটা বাইরে ফরেনে পাঠাবে এবং এখান থেকে টাকাটা করে, এই জন্য ওকে প্রার্থী দাঁড় করেছে। আর তৃণমূল কংগ্রেসের মেরুদণ্ড লিডারদের, তৃণমূল কংগ্রেসের সবাইকে বলবো একটা কথা, জীবনে ভুল করবেন না। একে দাঁড়ালে এমনি মেরুদণ্ড চলে যাবে, হেরে গেলে আপনারা আবার রাজনীতিতে ফিরতে পারবেন। এ যদি দাঁড়ায় আর এর জন্য যদি ভোট করেন, ভোটের পরে সাধারণ মানুষ কোনো সেবা পাবেন, আমি জোর গলায় বলছি। একটা ব্যবসা সে পয়সা গোছাতে গোছাতে, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করেছি, একজন এমপি হয়ে দেখা করতে গেলে 6 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো, আর এর কাছে সাধারণ মানুষ, কলেজের স্টুডেন্টরা সই করাতে গেলে 7 দিন আগে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ডাক্তারদের মতো। এই অ্যাপয়েন্টমেন্ট নেতারা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না, নেতাদের কাছে কিসের অ্যাপয়েন্টমেন্ট? কিন্তু সবাই একটা কথা বলছে যে তুমি এত অ্যাগ্রেসিভ, কিন্তু আমি লক্ষণদার সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক। আমি আবার আপনাকে বলছি, ভারতীয় জনতা পার্টির আমি একজন নেতৃত্ব দিই। লক্ষণদা সজ্জন ব্যক্তি,
লক্ষণদা ভারতীয় জনতা পার্টির বিরোধী এমএলএ, তাকে নিয়ে অনেক অপপ্রচার হতে পারে। আমাদের চন্দ্রশেখর ভাই একদম ফ্রেশ ক্যান্ডিডেট, ইয়ং ক্যান্ডিডেট, দুর্গাপুরে আদিবাস। আজকে এই ছেলেগুলোদের কাছে কোনোদিন কোনো সাধারণ মানুষ গেলে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না, কোনো স্টুডেন্ট গেলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না। আর এই যে আপনার দুর্গাপুরে যে প্রার্থী দাঁড়িয়েছে বা বড়জোড়া যে প্রার্থী দাঁড়িয়েছে, এরা হচ্ছে পুরোপুরি অ্যাপয়েন্টমেন্ট, বাবু, হজুর, স্যার এইসব বলতে পারি। নেতাদেরকে আবার এইসব কি, কয়েকটা কার্টুন দাঁড় করিয়েছে দেখলাম প্রত্যেকটা মোড়ে মোড়ে। এই কার্টুনগুলো তো নির্বাচন কমিশনে সরিয়ে দেওয়া উচিত। আমি তো চিঠি লিখছি, নির্বাচন কমিশনার যদি এখানকার এসডিও আরো যদি এই কার্টুনগুলোকে না সরায়, রাস্তার মোড়ে মোড়ে যেগুলো আছে, প্রচার করার অধিকার নেই না, প্রচার করার অধিকার আছে, এই কার্টুনগুলো রাস্তার উপরে রাখার অধিকার নেই। নিজের জায়গায় মানে রাস্তার সাইডে গভর্নমেন্টের রোডে রাখার রাস্তা নেই, তাহলে আমরা বিজেপির পতাকা লাগাবো বলুক। তো বারণ করেছে নাকি তোমাকে? না, বারণ করা আছে, হ্যাঁ? এটা ইলেকশন কমিশনের গাইডলাইন। আচ্ছা, যে রাস্তা গভর্নমেন্টের যে রাস্তা, সেই রাস্তাতে আপনি কোনো ফ্ল্যাগ, কোনো ফ্লেক্স, কোনো কার্টুন রাখতে পারবেন না। ওটা একটা কার্টুন রেখেছে, আমার তো জোকারের মতো লাগে। আমি ভাবছিলাম যে সিনেমা আর্টিস্ট আবার কেউ দেহ হয়ে গেল নাকি, আমরা বুঝলেন তো। দেখুন, আমার কথা বলি, ব্যক্তিগত রাজনীতিতে হয় না। বাস্তব কথা হচ্ছে, চোরকে চোরই বলতে হয়। গোটা দুর্গাপুরে কোনো ব্যবসায়ীর ব্যবসা করতে পারবে না। আপনাকে বলুন, আপনিও এই যে দোকান, এই যে আপনি ধরুন আপনি মিডিয়া চালাচ্ছেন, এখান থেকেও কিন্তু আপনাকে প্রতি মাসে টাকা কবিদত্তর ওখানে পৌঁছে দিতে আসতে হবে। এখানে যারা হোটেল ব্যবসা করছে, তারা আর কেউ হোটেল করতে পারবে না। যারা এখানে আমরা বাঙালি ব্যবসায়ীরা যারা দুর্গাপুরটুকু নিয়ে বেঁচে আছে, যারা এখানে হাসপাতাল করছেন, যারা এখানে মেডিকেল হসপিটাল করছেন, হয়তো দেখবেন সত্যজিৎ বোস আমাদের এখানকার বিখ্যাত ডাক্তার, মিশন এখানে একটা বিখ্যাত মিশন, বিবেকানন্দ, সব যারা আপনার আপনার এটাও আছে আমাদের গৌরীদেবী, এইসব যারা হসপিটাল করছে, তাদের সবাইকে প্রতি মাসে মান্থলি এই ব্যবসায়ীর কাছে দিয়ে আসতে হবে। কেন? এর তো এটাই ব্যবসা, এর তো এটাই ব্যবসা। ব্যবসাতে আপনার একটা হোটেল করে বসাই, আপনি হোটেল করে বসাই কি করে 2,500 কোটি টাকার মালিক হন? মানে এই 2,500 টাকা কোটি টাকা তো তুমি মানে আমি আবার দায়িত্ব করে কি করে আমি বলতে দায়িত্ব পারো? করে বলছি, পানাগড়ে যে ব্যবসায়ীর সঙ্গে বালি ব্যবসা করেন, সেই কোম্পানির উনি হচ্ছেন ডাইরেক্টর। বালির ব্যবসাতে সব যুক্ত, বালির ব্যবসাতে পরিষ্কার হয়ে লেখা আছে যুক্ত। আমি তো কেস, আমি তো বলেছি, আমাকে একটা উকিল নোটিশ পেয়েছিল। আমি খুব মজা করি, আমি মজা নিয়েছি ভাই, যে অভিষেক ব্যানার্জি 19 সালে করেছিল, তারপর আর কোর্টে হাজির হয় না। একবার কেউ হাজিরও ভাই, আমি তো কোর্টে প্রমাণ দেখিয়ে কথা বলছি। এখানে সমস্ত বলছি আপনাকে, একটা হোটেল চালিয়ে কখনোই একটা হাসপাতাল মালিক থেকে শুরু করে না, রাস্তাঘাট যেটা করছে এটা কেন্দ্রীয় সরকার টাকা। এডিডি এর টাকা কোথা থেকে আসছে? এডিডি এর টাকা আমি কাজ করছি, আরে এটা সেলের টাকা, এটা ইসিএল এর টাকা, এটা রেলের টাকা, এটা আপনার ডিবিসির টাকা। কেন্দ্রীয় সরকার এটা যে ট্যাক্সটা দেয়, সেই ট্যাক্সের টাকাটা নিয়ে উনি রোড করছেন। এটা তো আজকে 10 বছর আগে করার কথা ছিল। উনি তো যে জমির প্লটের একটা নাম, এখানে যদি একটা নাম চেঞ্জ করতে হয়, সে নাম চেঞ্জ পর্যন্ত করছে না, সেখান থেকে পর্যন্ত 10 লাখ 20 লাখ করে কমিশন নিচ্ছেন মশাই। কিসের সাধু মশাই? একটা চোর একটা সাধু বলে দিচ্ছেন আপনারা। আপনারা দুর্গাপুরের মানুষ, অন্তত চোরকে তো চোর বুঝুন। তুমি ওই চন্দ্রশেখরের যে প্রতিপক্ষ আছে মন্ত্রী মশাই, ওনার অ্যাসেসমেন্ট কিভাবে করবে? মন্ত্রী মশাই আপনাকে বলি, মন্ত্রী মশাই সজ্জন ব্যক্তি ছিলেন, আজকে নেই। না কৃষকদের জন্য কিছু করতে পারলেন, আলুর দাম দিতে পারলেন না, এগ্রো এত বড় দায়িত্ব নিয়ে আলু চাষি থেকে শেষ করে ফেললেন। তেমন যোগ্যতায় শেষ কথা বলে। আমি ভালো ছিলাম, ডাক্তাররাও ভালো মানুষ থাকে, ডাক্তাররা অনেকে রাজনীতিতে আসেন, কেউ সাকসেস হয়, কেউ সাকসেস হয় না, অনেক আইএস অফিসার সাকসেস হয়, অনেক সাকসেস হয় না। যেমন তো সেখানে ইনি ফেলিওর হয়েছেন, কৃষকদের আলুর দাম দিতে পারেননি, কৃষকরা ভালো নেই, প্রত্যেকটা জায়গাতে এনার নেগেটিভিটি, এবং ইনি দুর্গাপুরে দেখতেও পাওয়া যায় না। ইনার সেইভাবে মানে আমি বলে দেবো না যে ভাই দুর্গাপুর থেকে তোলা তুলেছেন, কিন্তু এটুকু বলবো সেই দিক দিয়ে ওকে পাওয়া যায় না, ওনার বাইরে থেকে এসে দাঁড়িয়েছিলেন। সেই দিক দিয়ে চন্দ্র এনার্জেটিক ছেলে। যখনই চন্দ্রের একটা সুবিধা হচ্ছে, চন্দ্রর এই যে এমএলএ দাঁড়িয়েছে, আমি যখন 2011 এমএলএ দাঁড়িয়েছিলাম, তখন লোকে বলতে সই করাতে ঘরে যেতে হবে, দুর্লভপুরে আছে। তো কথাটা হচ্ছে যে চন্দ্রর মধ্যে আমাদের কিছুটা ছবি দেখতে পাই, যে ও কেউ যদি বলে যে দাদা একটু সই দরকার ছিল, ও তার বাড়িতে পৌঁছে যাবে। এটা চন্দ্রের মধ্যে আছে, এটা লক্ষণদা ওই 5 বছর সার্ভিস দিয়ে এসছে। আমি দুর্গাপুরে মানুষের কাছে আশাবাদী, এবং গোটা রাঢ় বাংলায় এবার ঐতিহাসিক রেজাল্ট করবে বিজেপি। মানে তার মানে কারণগুলো কারণ তুমি কি হচ্ছে দেখো? দেখুন, তোমার বাঁকুড়ারই যদি কথা বলি, বাঁকুড়ায় আমরা 10 থেকে 11টা সিট পাবো 12টার মধ্যে। 12টার মধ্যে। কারণ গৌতম মিশ্র যে দাঁড়িয়েছেন আপনার ওই বড়জোড়াতে, সেও এরকম ব্যবসায়ী, সে ছাই পুকুরে ছাই প্রতি কেজিতে
আপনার প্রতি কেজিতে আপনার 5 টাকা থেকে 10 টাকা করে কমিশন পান। একটা ট্রাক মালিক ট্রাক চালিয়ে ডাম্পার চালিয়ে রোজগার করছে 3,000 টাকা পার ট্রিপে, আর উনি ওটা 2,500 টাকা কমিশন একটা ডিটিও একটা সংস্থা খুলে রেখে সেখানে উনি 2,500 টাকা কমিশনই পেয়ে যাচ্ছে। তোলাবাজির পয়সাটা উনি এখন চাইছেন গোটা বর্ডার বাঁকুড়া জুড়ে ব্যবসায়ী, ওখানে কোনো ভালো মানুষকে দাঁড়াতো ওখানে তাহলে হতো, রাজনীতিবিদ দাঁড়াতো তাহলে হতো, ওখানে ব্যবসায়ী ওখানে ঠিকা দিয়েছে বাঁকুড়া জেলার সমস্ত তোলার টাকা ওটা স্টক ইয়ার্ড থাকবে, ওখান থেকে টাকা বাইরে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন খুব ভালো এই ম্যানুপুলেটটা খুব ভালো করেছে। তাহলে দুটো সিট যে তোমরা বলছো টাফ আছে, সেটা কি একটা বিষ্ণুপুর? না না, বিষ্ণুপুর তো নেই। হ্যাঁ, আমি বলছি দেখুন অনেক সময়তে কি হয় না, অনেক সময় 11-12টা সিট থাকলে আমরা 12টায় 1-2টো সিটে আমরা আমাদের নিজেদের যোগ্যতা অনেক সময় মিস করে যেতে পারি। কোনো সিটই টাফ নয়, কিন্তু অনেক সময় আমাদের ভুলে বা পাবলিকের হঠাৎ করে করে অনেক সময় মিস হয়ে যায়, সেটা আর কি। বাদবাকি আমাদের বিষ্ণুপুরে একটা পাবে না, বিষ্ণুপুরে আমি তো 6-6 পাবো, বাঁকুড়া তো আপনার আমরা 6-6 পাবো, তা সত্ত্বেও 1-2টো সেফ ধরে রাখতে হয় যে এই জায়গাটা আমাদের গাফলতি হচ্ছে। তো ওই জন্য আমি আপনাকে বীরভূমে কি করে, বীরভূম ভালো জায়গা, কেন বীরভূমে বাঘ তো আবার খাঁচা থেকে ফিরে এসছে। দেখুন কেষ্ট মন্ডল বা কাজল শেখের লড়াই তো যেমন তেমন, ওরা একই আছে, ওরা লড়াই টড়াই কিছু নেই। কথাটা হচ্ছে যে এইবারে প্রথমবার কংগ্রেস ওখানে প্রার্থী হচ্ছে, ওখানে জেইউপি প্রার্থী দিয়েছে, ওখানে সিপিএম প্রার্থী দিয়েছে। তো কথাটা হচ্ছে দেখুন আপনাকে একটা কথা, এই জেইউপি বলে কিছু থাকবে, মানে জেইউপি আপনার পশ্চিমবাংলার জেইউপি পশ্চিমবাংলার একটা নতুন দিশা দেখাবে। তার মানে ওরা যে অভিযোগটা করছে যে ব্যাকড বাই বিজেপি, এটা কনফার্ম যে তোমাদের পুরো এখানে আমরা ব্রেন লাগিয়েছো। আমরা বাবরি মসজিদের বিপক্ষে, জেইউপি তারা মুসলিম দল, তারা তাদের কথা বুঝবে, কিন্তু একটা কথা হচ্ছে যে যদি ধরুন নির্দল প্রার্থীও কোথায় দাঁড়ায়, কিছুই নেই, নাম নেই, এমনি নাম যদি থাকে না তা তো দেখবেন 1000-1200 ভোট পেয়ে যায়। মানে এমনি অনেকে আছে দেখবেন নেশা করে দাঁড়ায়, মানে নেশা ভোটে দাঁড়ানোটা নেশা, এরকম অনেক প্রার্থী আছে। ধরতি পকড় বলে একটা ছিল, বছরের পর বছর দাঁড়িয়ে গিনিজ বুকে নাম করেছিল, প্রতি বছরই দাঁড়ায়, প্রতি বছর প্রত্যেকটা এবং দেখুন প্রতিটা জায়গাতে যদি আপনি হিসেবে দেখবেন, ওর আমি দেখছিলাম ও 2.2%, 2.3, 1.8 এই পার্সেন্ট ভোটটা উনি পেয়ে থাকেন, 1.5%। যারা নোটা ছিল না তখন ওকেই ভোট দিত। তো কথাটা যে প্রত্যেকটা প্রার্থী পায়, এবং তৃণমূল কংগ্রেস এইবার একা লড়ছে, মানুষ সঙ্গে নেই, এইবার ওদের পতন নিশ্চিত। দেখুন একটা সমীক্ষা তো আপনারা বলছেন, আপনার রাজনৈতিক অঙ্কটা কিছু থাকতে হয়, 272 না হলে আমরা কখনোই সেন্ট্রাল গভর্নমেন্ট করতে পারবো না। ঠিক এখানে হচ্ছে 147, তো আমরা এইবার আমরা টোটাল যদি আমরা হিসাব করে দেখেছি, আমরা 162 সিটে আমরা কখনো না কখনো জিতেছি এই 7 সালে, প্লাস হচ্ছে 39 সিট হচ্ছে আপনার 5000-এর নিচে আমরা হেরেছি। আমাদের বিজেপির ভোট স্ট্যাক হয়ে গেছে, এটা কিন্তু কমবে না। কিন্তু তৃণমূল কংগ্রেসকে যেভাবে গতবার সিপিএম সাপোর্ট করেছিল 21-এ, নো ভোট টু বিজেপি, এইবার কিন্তু সিপিএমের কয়েকটা নেতা তারা তৃণমূলকে ধরে বাঁচতে চায়, কারণ সিপিএমও জানে যে তৃণমূল থাকলে আর কখনো ওরা আসবে না, নিচু স্তরে সিপিএমরা আর বিজেপি থেকে মুখ ঘুরাবে না, কারণ সিপিএম বলার কিছু নেই, মানুষ পরিবর্তন করে নিয়েছে, সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। ওরা উল্টো বলছে, ওরা বলছে বিজেপিকে ভোট না দিয়ে ওরা বাঁচবে না। ওরা আপনাকে বলি ওদের কাজটা হচ্ছে বিজেপির ভোট কাটার জন্য ওরা এখন নেমে পড়েছে। এই আপনার এখানকার ব্যবসায়ী যে দাঁড়িয়েছে তার সামনে সামনে সিপিএম যাচ্ছে, দিয়ে বলছে যাই করুন করুন, 2-4 জন লোক, মানে তারা কিছু উপটোকন তো পায়, তো তারা বলছে কোনো রকম করে বিজেপিকে যেতে যাবে না, একটু দেখবেন করে করে নিজেরা মুখ দেখিয়ে লজ্জা, নিজের ছেলের, সিপিএম এর নেতারা নিজের ছেলের ভোটটা পাবে না, সিপিএম নিয়ে ভাবছি, চিন্তাই নেই আমাদের। আমাদের কথা হচ্ছে এইবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় আঘাত পাবেন, এবং তিনি নিজেও 2টো সিটে হারবেন, ভবানীপুর এবং ভবানীপুরও হারবেন, এইবারও হারবেন। পূর্ব বর্ধমান কিভাবে দেখছো, তোমার যেহেতু দায়িত্বে আছে? পূর্ব বর্ধমানে খুব ভালো জায়গা আছে। হ্যাঁ, পূর্ব বর্ধমানে কিন্তু ওখানে খুব পাওয়ারফুল এমএলএ খোকন দাস আছে। খোকন দা হেরে যাবে। হ্যাঁ, আপনাকে একটা কথা বলি, রাজনীতিতে না যখন আপনার এজেন্ডা দেখবেন মানুষের সেবা করতে না সবাই নামে, নামার পর পলিটিক্সে নামে, পলিটিক্সে নামার পর যখন আপনি ব্যবসায়ী হয়ে যাবেন না, মানুষ দূরে চলে দেয়। খোকন এখন একটা বড় ব্যবসায়ী, অভিষেকের ওই একটা স্টক ইয়ার্ড প্রত্যেক জেলাতে, আমি বলছি প্রত্যেক জেলাতে একটা করে স্টক ইয়ার্ড আছে। খোকন হচ্ছে তৃণমূল কংগ্রেসের ওখানে
অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টক ইয়ার্ড। যত কিছু আসে, আসার পর ওখানে স্টক হচ্ছে, ওখান থেকে স্টক হচ্ছে। প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে ব্যবসায়ীদেরকে স্টক অ্যাড করেছে। কখন তা দেখুন কোনো পলিটিক্যাল লোক নয়, ওটা একটা ব্যবসায়ী। উনি সন্ত্রাস করে আগের বারে জিতেছিলেন। এবার মৌমিতা যেভাবে ফাইট দিচ্ছে, তাতে আমরা আমাদের বিজেপি নেতৃত্ব সবাই একসাথে হয়ে যে ফাইট করছে, তাতে পূর্ব বর্ধমান, কাটোয়া আমরা খুবই ভালো রেজাল্ট করবো। মানে আপনারা দেখবেন কোনো কোনো সনাতনীদের বুথে তৃণমূল কংগ্রেস 50টা 60টা ভোট পাবে। তাই? কিন্তু ওরা যে বলছে যে 50-এর নিচে এবারে তোমাদেরকে আটকে দেবে। আর বাবা, তা তো চিন্তা কি আছে? ভাইপোকে গিয়ে পরে ইসিআই অফিসে গিয়ে ধর্ণা দিতে হচ্ছে। আমার খুব ভালো লাগলো, বিশ্বাস করুন, 2019 সালে আপনি আমায় মিডিয়ায় আপনার এখানে অনেক কিছু বলতাম। না, আমি তো আবার তো সেই দিনকার কথা মনে পড়ছে, আজ থেকে 7 বছর আগে এক্সপ্রেস নিউজে ট্যাগর হাউসের স্টুডিওতে তুমি যা করেছিলে, এটা তো আমার কাছে আর্কাইভে আছে এখন। নিশ্চিত আপনার খুব ভালো লাগছে। 2019-এ ইলেকশন কমিশনের সামনে আমি সারারাত্রি ধর্ণা দিয়েছিলাম, আর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে ধর্ণা দিচ্ছে। আমরা এটুকু বুঝতে পারছি জমি দুর্বল হয়ে গেছে। যারা ওদের হয়ে ব্যাটিং করতো, যে অফিসার, শুধু আপনার সংবাদ চ্যানেলের মাধ্যমে একটা কথাই বলবো, সমস্ত রাজ্য সরকারের অফিসারদেরকে, তাদের পুলিশই হোক বা বিডিও হোক বা ডিএম হোক, দেখুন কেন্দ্রীয় সরকার তো আপনাদের প্রেশারে আছে। ইলেকশন কমিশনের যে পাওয়ারটা আছে, এটা খুবই ডেঞ্জারাস। আর এবার সরকার চেঞ্জ হবে, যদি কিছু আপনার ইভিএম বা কোনো কিছু কারসাজি করেন তো চাকরিটা হারাবেন না। কারণ চাকরি ছেড়ে দিতে পারেন, তৃণমূল করতে পারেন, এটা নিয়ে কোনো আমার আপত্তি নেই। কিন্তু চাকরি যদি আপনার সাসপেন্ড হন, এবং সাসপেন্ড মানে ধরুন চিরতরে চাকরি চলে যায়, ইলেকশন কমিশনের সেই ক্ষমতা আছে। আপনি কোর্টে দৌড়াতে থাকবেন, 70-80 বছর বয়সের পরে রেজাল্ট পাবেন। আপনার পরিবারের কাছে একটা মারাত্মক লজ্জাত থাকবে এবং সমাজের কাছে লজ্জাত থাকবে। এটা এটা একটা একটা সবিতা পরোক্ষভাবে ধমকি হচ্ছে না? মানে কারণ হচ্ছে ওনারাও তো এটা ওই অভিযোগটা করছেন যে আজকে সমস্ত খোল নলচল পাল্টে দিয়ে যে ভোটটা করানো হচ্ছে, অলমোস্ট রাষ্ট্রপতি শাসনের ভাবে করানো হচ্ছে। কেন এই অভিযোগটা ওনারা কেন? আমরা বলতাম দাদা যে পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলে ঝান্ডা ধরো। আমরা বলতাম, কিন্তু আমাদের একটা দাবি ছিল। রাজীব কুমার কিন্তু সেটা করে দেখিয়েছেন, যে বিজেপির বক্তব্যের সারমর্ম হলো এটা সত্যি কথা। আমি পুলিশ উর্দি ছেড়েছি, তৃণমূলের উর্দি পড়েছি, তৃণমূলের তোমার ডিআইজিও তোমাদেরও আইপিএস জয়েন করেছে। আমাদের তো আছে, কিন্তু আমরা তো এটা দাবি করতাম যে পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলে ঝান্ডা ধরো। আজকে সেটা করেছে। পশ্চিমবাংলায় যদি নিরপেক্ষ কিছু কিছু অফিসার আছেন, আর যারা এত প্রোটোকল পেয়েছেন, আমরা বলছি রাজনৈতিক নেতারা দলটা চালাচ্ছেন না, এখানকার কিছু ওসিরা, কিছু আইসিরা, এই যেমন আপনাদের এখানে একজন আছেন কমিশনারের দায়িত্বে আছেন, তাকে আমরা লক্ষ্য রাখছি, যথাযোগ্য অভিযোগ জানাবো। তো এরা হচ্ছে পুরোপুরি তৃণমূলের দালালি করে কাজ করছে। তারা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা এই সিট জিতিয়ে দেবো। আমি বলি, কত হনু আছো তোমরা, এবার আমরা এদিকে দায়িত্ব আছি, একটু কাজ খারাপ করে দেখো, কারণ আমি পলিটিক্সটা বুঝি না। কিন্তু একটা জিনিস তুমি অস্বীকার করতে পারবে যে মমতা ব্যানার্জির যে মানে মিটিংগুলো করছেন, ওইটাতে যেভাবে মহিলারা বেরোচ্ছে, তারা যদি বুথে যায় তোমাদের জিনাহারা, মেয়েরা বেরোচ্ছেন না, মেয়েদেরকে হুমকি দিচ্ছে, তোমাদের এটা বন্ধ করে দেবো, ওটা বন্ধ করে দেবো। কিছু লোক তো থাকবেই আতঙ্কিত হয়ে যান। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষ্ণুপুর আজকে একটা সভা হবে, 6000 লোকের সভা করছে, 3000 লোকের সভা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা খালি, নমিনেশন গুলো হতে দিন, দেখবেন তৃণমূলের লোক নেই। নিরুপম সেন হেরেছে, বুদ্ধদেব ভট্টাচার্য হেরেছে, মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছে, তৃণমূলের সব নেতাগুলো হারবেন, এটুকু আমরা বলতে পারি। তাহলে শেষটা কিভাবে করবে? শুধু এইটুকুই বলবো, সরকারি অফিসারদেরকে নিরপেক্ষ কাজ করুন, নিজের সম্মানটা রাখুন, আর মানুষের কাছে বলার কিছু নেই। নিজের পরিবারের সবাই একসাথে থাকতে হলে বিজেপিকে খুব দরকার। বাংলাদেশে যেভাবে রোহিঙ্গারা যেভাবে সনাতনীদের উপর অত্যাচার করছে, ভবিষ্যৎ আমাদের সেদিকটা একটু তাকাবেন, একটু দেখবেন কেন বাংলাদেশ ছেড়ে হিন্দুরা চলে আসতে বাধ্য হয়েছে, কেন দক্ষিণ চব্বিশ হিন্দুদের উপর বারবার অত্যাচার হয়, কেন মালদাতে বারবার সনাতনীদের উপর অত্যাচার হয়, কেন মুর্শিদাবাদে অত্যাচার হচ্ছে, একটু ভাবুন। আর ইন্ডাস্ট্রির পক্ষে সপক্ষে ভোট দিন,
বিজেপিকে ভোট দিন। আর একটা কথা, মানে যেহেতু আমাদের কাছে 2-3 মিনিট সময় আছে, এই রাঢ় বাংলাতে বা নর্থ বেঙ্গলে তোমরা ভালো ফল করবে এটা ধরেই নেওয়া হচ্ছে এবং তোমরা এটা দাবিও করছো। কলকাতা কলকাতা আমরা খুব শহরভিত্তিক- না কলকাতা এবার খুব ভালো রেজাল্ট করবো। কি করে, মানে আপনাকে বলছি আপনাকে, কলকাতায় মৃত ভোটার এত বাদ গেছে, মৃত ভোটার এত বাদ গেছে এবং কলকাতার জনগণ তৃণমূলের সঙ্গে নেই। আমরা টেরিফিক চেঞ্জ হয়েছে। উত্তর 24 পরগনায় আমরা বেস্ট রেজাল্ট করবো পশ্চিমবাংলার মধ্যে, সবচেয়ে বেশি সিট পাবো উত্তর 24 পরগনায়, আমরা ভালো সিট পাবো কলকাতায়। কারণ আমরা এবার কর্মীদেরকে টিকিট দিয়েছি, তৃণমূল কংগ্রেস এবারে চোরা ব্যবসায়ীদেরকে টিকিট দিয়েছে। চোর ব্যবসায়ীরা, দেখুন ব্যবসায়ীকে বলছি, ব্যবসায়ীদেরকে আমরা সাপোর্ট করি, কিন্তু যারা চোরই ব্যবসা করে, চোর ব্যবসায়ী তাদেরকে সাপোর্ট করি না। এবং কলকাতাতে তৃণমূল কংগ্রেসের এবার পতন হবেই। আচ্ছা, এই যে মানুষ তোমাদের পক্ষে বাংলাতে ভোট দেবে, তোমাদের যা মেশিনারি কাজ করছে বা এসআইআর যা হয়েছে এর ছাড়া একটা দুটো পয়েন্ট কেন তোমাদেরকে ভোট দেবে লোকে? তোমাদেরকে বহিরাগত পার্টি বলছে, এই যে তুমি পর্যায়ী শ্রমিকদের কথা বলছো, তাদেরকে টর্চার করার অভিযোগ তোমাদের উপরে আছে, তোমাদের পার্টিকে বহিরাগত বলছে। রাজ্যসভার একটা কথাতে পরিষ্কার করে দিই, রাজ্যসভার এমপি আমাদের রাহুল সিনহা হচ্ছে, ওদের কে হচ্ছে রাজীব কুমার বহিরাগত, মেনকা বহিরাগত, কীর্তি আজাদ এখানকার সাংসদ বহিরাগত, শত্রুঘ্ন সিনহা সে বহিরাগত। ভারতবর্ষে কেউ বহিরাগত নয়। আর আমাদের শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহা, শুভেন্দু অধিকারী, সৌমিত্র সুকান্ত, মোদিজি কাশিতে, আমি আপনাকে বলছি তো, আমরা এটা ইস্যুটা বলি না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে, তৃণমূল বলে বাংলাদেশি মুসলিমরা, বাংলাদেশি রোহিঙ্গারা ওদের কাছে ঘরোয়া, আর ওরা বলে যে যারা অন্য রাজ্যদের কাছে তারা বহিরাগত। এইসব প্রোপাগান্ডা ছড়ানো। আমরা বলছি শ্যামাপ্রসাদ মুখার্জি বিজেপি দলটা তৈরি করেছেন, শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা এখনো প্রতিটা মিটিংয়ে, আজকেও আমাদের মিটিং আছে, সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জির আপনি দেখেছেন নিশ্চয়ই, শ্যামাপ্রসাদ মুখার্জিরকে আমরা মালা দিয়ে ফুল দিয়ে আমরা যে কোনো সভা অনুষ্ঠান শুরু করি। শ্যামাপ্রসাদ মুখার্জি বিজেপি তৈরি করেছে এবং আমরা সবাই ভারতীয়, আমরা প্রার্থীগুলো সব পশ্চিমবাংলাবাসী দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় বাইরের সব নিয়ে এসছেন, সাংসদ বানিয়েছেন। কীর্তি আজাদের এখানে কি করেছেন? কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা এখানে কি করেছেন? কোনো কিছু না। ওরা কি করবে লোকসভাতে কথা তোলা ছাড়া? আপনার একটা করে আপনি বলবেন, একটা কয়লা ব্যবসায়ীদের বিরুদ্ধে লিখেছিল, কয়লা ব্যবসায়ীর বিরুদ্ধে কীর্তি আজাদ লিখেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস মানে তৃণমূল কংগ্রেস এমন হুমকি দিয়েছিল, তারপর লেটারটা উইথড্র করেছিল। আপনার কাছে নিশ্চয়ই মনে আছে। কারণ হচ্ছে এরা একটা লেটার পর্যন্ত লেখে না দুর্গাপুরবাসীর জন্য বা বর্ধমানের জন্য যে আমার এলাকার এই ডেভেলপমেন্টটা করতে হবে, একটা লেটার লেখে। এটা তো অভিযোগ, এটা অভিযোগ তো তোমার উপরেও ছিল যে তোমার লোকরা টাকা নিয়ে ধরা পড়েছে, বালি ব্যবসায়ীরা। আমি তো এটা বর্ধমানে, এটাও তো অভিযোগ ছিল তোমার উপরে। আমি তো বলছি আমি খুব এনজয় করি। আমার বিরুদ্ধে যখন অভিযোগ করে, যখন পুলিশগুলো দাঁড়িয়ে বলে অ্যাডিশনাল এসপি বলেছিল, ঠিক আছে না, তো তার বাড়ির পরিবারের লোক ওকে যেটা বলেছে যে খুব লজ্জাজনক বিষয়। তার বাড়ির লোক বলছে, বুঝলেন তো, বাঁকুড়াতে তো বাড়ি, আচ্ছা বাঁকুড়াতে ওনার বাড়ি, তো বাঁকুড়াতে বাড়ি বলছে যারা চুরি করছে তাদেরকে ধরছে না, আর সৌমিত্র খা 100 টাকা কেউ যদি বলে সৌমিত্র খার ব্যাংকে ঢুকিয়েছি বা টাকা দিয়েছি, তাহলে আমি তাদেরকে বলবো আপনারাও ভেবেছিলেন যে কবি দত্ত হাবিজাবি। আমি আবার বলছি, মাথা উঁচু করে থাকি, কোনো ব্যবসায়ীরা টাকা দিতেই পারে, যদি কেউ দেয় বলে দিই ভাই ওই পার্টির ফান্ডে ওখানে দিয়ে দাও, কাজ করো বা চলে যাও। সৌমিত্র খানা 100 টাকা নিয়েও কারো থাকে না। আর তার জন্য আমার 6-7 বছর ধরে ওরা ইনকোয়ারি করছে, কোনো পুলিশের বাপের দম নেই যে আমার বিরুদ্ধে কিছু করার। কারণ আমি জোর গলায় বলছি, আমি কোনো রকমভাবে অনৈতিক অর্থ লেনদেনে থাকি না। এটাই আমার হচ্ছে রাজনীতিক লড়াই হচ্ছে। আমি রাজনীতিকে ভালোবাসি, আমি অ্যাজ এ পলিটিশিয়ান। আগামী দিনে তুমি মানে এই বিজেপিতে কি ভবিষ্যৎ তোমার দেখতে পাচ্ছ? বিজেপিতে অনেক ভবিষ্যৎ আছে। এই তো সবাই 45, এখনো সামনে 30 বছর রাজনীতি করবে। না, বাঁকুড়া থেকে কেন মন্ত্রী হচ্ছে না? কেন একজন মন্ত্রী ছিল? এটা একটা শুনুন, এটা একটা দেখুন, একটা বড় দলে না, এটা সত্যি কথা বলতে আমারও দুঃখ হয়েছিল, কিন্তু একটা বড় দলে সত্যি কথা বলতে এটা কোপা আমি কিছুটা হলে কোটা তো থাকবে একটা বাংলা, কোটা তো বাংলা দিয়েছে, যায়নি তা বলবো না। আমাদের সুকান্ত মজুমদার রয়েছে, শান্তনু হয়েছে, সেটা তো মানে সেটা তো মন্ত্রী, মানে হাফ মন্ত্রী আর কি, হাফ মন্ত্রী না। আমাদের দেখুন, আমরা অনেক জুনিয়র ছেলেরা ম্যাক্সিমাম বিজেপি সাংসদ হয়েছে, তার ফলে আপনার টাইম নিচে দেবেন হবে। আমাদের ডেভেলপমেন্ট বড় কথা।
তাই না? আমাদের ডেভেলপমেন্ট নিয়ে আমরা ভাবি, আমরা যেখানে যা আবেদন করছি পাচ্ছি, কাজ করতে পারছি। আর মন্ত্রিত্ব হওয়াটা এটা যে ফুললি হবে আপনার কপালের করবো, কপাল। আমি এখন এনজয় করি। আমি আমাকে পার্টি জিএস বানিয়েছে, আমাকে যে দায়িত্বগুলো দিয়েছে, আমি শুধু একটা কথাই বলছি, রাঢ় বাংলাকে সামনে এগিয়ে নিয়ে আসুন। রাঢ় বাংলার নেতৃত্বকে যেভাবে তৃণমূল কংগ্রেস শেষ করেছে, রাঢ় বাংলায় কোনো রাজনৈতিক নেতাকে একটা রাজ্যসভার এমপি করেনি। কেন? আমরা বলছি আপনাকে, কবি দত্ত যদি হেরে যায় তাহলে ওকে পাঠাতে পারে, ওটা থাকবেই না। আর রাজ্যসভার এমপি কে সংখ্যা পেলে তবে তো রাজ্যসভার এমপি করবে। তৃণমূল কংগ্রেসের সে সংখ্যাই থাকবে না, এমএলএ থাকবে না, রাজ্যসভার এমপি বানাবে। এই যে বলছে না মমতা বন্দ্যোপাধ্যায় যে একে যদি হারাস আমি একে বানিয়ে দেবো, আরে ওর পিতাকেও হারিয়ে ঘর পাঠিয়ে দিয়েছিল কোচবিহারের লোকরা, আমরা সোমকেও হেরে ঘর পাঠিয়ে দিয়েছিলাম। কথাটা হচ্ছে এ হারবেই। একে শুনুন, একজন মানুষ যদি হারে, ব্যবসায় স্ট্রোকার তো তৃণমূল সরকারটাই থাকবে না, আপনার তো সংখ্যা হলে ভোট দেবে। আপনার তো এমএলএ 40টা বিধায়ক চায়, তারপরে তো দেবে। তো যদি 80টা পায় সংখ্যা, তো 2টো সাংসদ হবে রাজ্যসভার, কে হবে? সে সংখ্যায় থাকবে না, ওইসব ভুলে যান। আমি শুধু একটা কথা বলবো, এই ব্যবসায়ীটাকে হারাবেন। কেন আমি জানি না, বুঝতে পারছি না কেন এত রাগ তোমার। দুর্গাপুরটাকে শেষ করেছে, দুর্গাপুর এডিডিএ, দুর্গাপুর শিল্পাঞ্চলে। কিন্তু সবাই একটা কথা বলছে যে দুর্গাপুরে যদি কিছু কাজ হয়েছে তো ওই করেছে। আপনি আমরা বলি এমন কিছু নয়, তাকে নিয়ে এত তোলার কিছু নেই। ঠিক আছে, আজকে সৌমিত্রদার সঙ্গে প্রায় 7 বছর পরে স্টুডিওতে আবার দেখা। মেজাজ সেই আছে, লড়াইকু আর সেইভাবে কোনো রাগ ঢাক না রেখে যেভাবে আগেও কথা বলতো, এখনও সৌমিত্রদা সেই মুডেই আছে। এবং যতগুলো বড় দায়িত্ব, মানে 40টা সিটের দায়িত্ব একটা ছোটোখাটো ব্যাপার নয়, সেইটা নিয়ে যেভাবে আজকে সাংগঠনিক দিকটা বিজেপির সৌমিত্রদা দেখছে, আমরা আশাবাদী যে আগামী দিনেও সৌমিত্রদা নিজের রাজনৈতিক গ্রাফটা তুলবে। এবং এই যে মন্ত্রীর যে আক্ষেপটা বলছে কপালের, এটা যেন খোলে আর ওর কপাল, এই শুভেচ্ছা দিয়ে আজকে আমরা বাংলার ভোট যুদ্ধটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং পাশের লোককে ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ। রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ, এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।